experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। নিম্ন স্বরে কথাটি বলে ওঠেন আজাদ আলী। ঘুমের ঘোরে নোমান কথাটির সারমর্ম না বুঝে ভাবলেশ কণ্ঠে বলল, তো আমি কি করব? থানায় যোগাযোগ করেন। কথাটি বলার পরপরই নোমান টের পায় কী বলেছে সে। চট করে ঘড়ির দিকে তাকায়। সকাল 6:30 বাজে। উত্তেজিত হয়েই বলল, হোয়াট? মিসিং মানে? কোথায় গেল? তোমাদের কি ঘাস কাটতে রাখছে এখানে? একটা জলজান্ত মানুষ উধাও হয়ে গেল আর আমাকে এখন বলছো? আজাদ আলী ভরকে যান। কি বলবে সে? স্যার ঘুমিয়ে যাওয়ায় টের পায়নি? এটা বলে চাকরি কেন, জীবন নিয়েও টানাটানি হবে না তার গ্যারেন্টি আছে? আমতামতা করে বললেন, স্যার বুড়িটা তো রাতে ঝামেলা করছে। অনেক রাতে এসে বলে তার ছেলে অন্ধকারে ভয় পায়, সে গেলে ভয় পাবে না। ইমোশনাল ব্যাপার স্যার। পোলার শোকে ভুলভাল বলছিল, আমাদের হুমকিও দিয়েছে, ছুরিও দেখাইছে স্যার। আমরা ভয় পেয়ে গেছিলাম, একজন সাথেও যাইতে চাইছিলাম, নেয়নি। বাড়ি ছেড়ে যাইতেও না করছেন। ভাবছি কি আর কি হবে, কিন্তু এখন আশেপাশে খুঁজছি, নাই স্যার। বাকি দুজনের কনস্টেবলের মুখ হাঁ হয়ে আসে। কি সুন্দর সত্যি মিথ্যে মিলিয়ে সব দোষ আশরাফ উদ্দিনের ঘাড়ে দিয়ে দিল। বুড়ো ফিরলে যে পুলিশের হাতে নির্ঘাত 2 ঘা খাবে এটা তারা ওয়ারেন্টি সহকারে দিতে পারবে। এতক্ষণে চিন্তা যেন দূর আকাশে পালিয়ে যায়। ঝলমলে হাসি ফোটে সবার মুখে, তবে হাসতে পারে না নোমান। গম্ভীর চিন্তায় ডুবে যায় সে, আর কথা বাড়ায় না। দাঁতে দাঁত চেপে ফোন কেটে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। পুরো সকাল তার নষ্ট, না জানি পুরো দিন কেমন যায়। যদিও সে বুঝতে পারছে দৌড়ের ওপর থাকতে হবে। হালকা ফ্রেশ হয়ে সিভিল ড্রেসেই বের হয়ে যায় সে। আগে বুড়োটাকে খুঁজে বের করতে হবে। এখন তো দেখা যাচ্ছে তার চাকরি নিয়ে টানাটানি হবে। তা কী করে হতে দেয়? প্রকৃতির হাওয়া গায়ে মেখে চারপাশের মানুষের বিচিত্র আলাপের কানাঘুষা শ্রবণ করতে করতে জার্নিটা খারাপ না। আপাতত আফিফের তো বেশ ভালোই লেগেছে। মানুষের সাথে মিশলে, মানুষের আশেপাশে থাকলে তবেই না তাদের মানসিকতার পরিচয় মেলে। দূর থেকে তো সবই সুন্দর সাবলীল। জীবন যখন দেখার সুযোগ দেয় তখন মিস করতে হয় না। দীর্ঘ 2.5 ঘন্টা পর বাস থামলো। যাত্রীগুলো নামার পরেই আফিফ মাকে নিয়ে বের হয়। জন প্রতি 90 টাকা ভাড়া, খারাপ না। সেখানে কন্ট্রাক্টরকে বোনাস স্বরূপ চকচকে 200 টাকার নোট দিয়ে এসেছে আফিফ। কন্ট্রাক্টর যখন খুশি হয়ে ফকফকা দাঁতের হাসি দিল, আফিফের মনে হলো সুখ তো এখানেই। পর মুহূর্তেই কেমন যেন নিজেকে কঠোর করে নিল। গাড়িতে ওঠার পরপরই কামানি বেগম নিশ্চুপতাকে বরণ করে নিয়েছেন। আফিফও কিছু বলেনি, থাক কিছু মুহূর্ত নিজের মতো। বাস থেকে নেমেই আফিফ সিএনজি নিয়ে নেয়। উদ্দেশ্য হোটেল প্লাজা। নিরিবিলি পরিবেশ ও বান্দরবন শহরের মধ্যে থাকায় হোটেল প্লাজার বিকল্প নেই। অনেক ধরনের সুযোগ সুবিধা, আতিথেয়তা দিয়ে ইতিমধ্যে মন জয় করে নিয়েছে সকল ভ্রমণ পিপাসুদের। নিজস্ব রেস্টুরেন্ট ব্যবস্থা থাকায় আফিফ ভেবে চিনতে এটাই আগ থেকে বুকিং করে রেখেছিল। রুম অনুযায়ী ভাড়া থাকায় সর্বোচ্চ রেটের রুমটাই নিজেদের জন্য চয়েস করেছে। অনেক হলো কোলাহলে থাকা, এবার একটু সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশে গা ভাসানো যাক। স্তব্ধতায় ঘেরা পরিবেশ। কয়েক ঘন্টার ব্যবধানে বাবা ছেলের হত্যাকাণ্ড। প্রতিবেশীরা আবারও ভিড় করেছে। সবার চোখে মুখে প্রকাশ পাচ্ছে ভয়। দিশাহারা নোমান। হুট করে এমন হবে সে ভাবেওনি। খোঁজাখুঁজি চলছিল, এরই মধ্যে এক প্রতিবেশী লাশ দেখে চিৎকার করে ওঠে। কয়েকজন জড়ো হতেই স্থানীয় থানায় ফোন করে জানায়। খবরটা শোনা মাত্রই ছুটে আসে নোমান। এরপর থেকেই সে কেমন নিশ্চুপ হয়ে আছে। এখনো পর্যন্ত কাউকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি। এক কোণে দাঁড়িয়ে আছে আজাদ আলী ও বাকি 2 কনস্টেবল। খুব শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, যে কেউ দেখেই বুঝতে পারবে না। চোখ টলমল করছে 3 জনেরই। ভালো মানুষটি কিছুক্ষণের ব্যবধানে লাশ হয়ে আসবে তারা কি ভেবেছিল? লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নোমান উঠে দাঁড়ায়। মনিরাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আশরাফ উদ্দিনের ঘরটা দেখিয়ে দিন, সার্চ করব। মনিরা মাথা নেড়ে সায় জানিয়ে হাঁটা ধরে। নোমান একা যায়। ঘর দেখিয়ে দিয়ে মনিরা বাইরে দাঁড়িয়ে থাকে। ব্যাপারটা তারও হজম হচ্ছে না। যে এসব করেছে তার দ্বারা কি তাদেরও বিপদের আশঙ্কা রয়েছে? শুধু এই কথাটাই সে ভাবছে। শাশুড়ি মেয়ের ভালো থাকাটাই এখন তার কাছে সে ম্যাটার করে। ঘরে সন্দেহজনক তেমন কিছুই পায় না নোমান। খুব জলদি ফিরে আসে। মনিরাকে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে,
এত চিন্তিত কেন মিসেস আতিকুর? মিসেস আতিকুর সম্বোধন শুনে মনিরার শরীর যেন টকবক করে আগুন জ্বলে ওঠে। কর্কশ কণ্ঠে বলে ওঠে, মিসেস মনিরা বলুন। কেন, স্বামী মারা গেলে পরিচয়টাও গায়েব হয়ে যায় নাকি? মনিরা কথা বলে না। নোমান আচমকাই একটু শব্দ করে হাসে। মেয়েটিকে রাগে বেশ ভালো লাগছে তার। আবারও বলল, আপনার স্বামী সত্যিই আপনার প্রতি লয়াল ছিল তো মিসেস আতিকু? ও সরি, মিসেস মনিরা। চমকিত দৃষ্টিতে নোমানের দিকে তাকায় মনিরা। চোখে মুখে কেমন একটা ভয়। নোমানের যেন হুট করেই আনন্দ হয়। হাসতে হাসতে বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে এসে বসে। মারিয়া ইতস্তত ভঙ্গিমায় নিজের ঘরে যেতেন চাইলেই বাধা দেয় নোমান। তার সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য লাগবে। আজাদ আলীকে ডাক দিতেই তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তবু নিজেকে স্বাভাবিক দেখে সামনে গিয়ে দাঁড়াতেই নোমান প্রশ্ন করে, আশরাফুদ্দিন কখন বাইরে গিয়েছিল? 11:30টার দিকে স্যার। কবরস্থানে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি। নোমান কিছুক্ষণ ভাবে, তড়িৎ গতিতেই বলে ওঠে, এ বাড়ি থেকে তারপর কেউ বেরিয়েছিল? আজাদ আলী মাথা নেড়ে না জানান। নোমান তপ্ত শ্বাস ফেলে। তখনই মহিলা কনস্টেবল একজন এসে বলে, স্যার, এই বাড়ি থেকে শুধু আফরা নামের মেয়েটা বেরিয়েছিল রাতে, আর ফেরেনি। থুতনিতে আঙুল ঘষেই মুখে মুচকি হাসে নোমান। এক নজর মারিয়ার দিকে তাকায়। মেয়েটা দ্বিধাহীন দাঁড়িয়ে আছে। উঠে দাঁড়ায় সে। প্রতিবেশী সকলকে উদ্দেশ্য করে বলে, পুলিশের নির্দেশনার বাইরে কেউ বাড়ি থেকে সরবেন না। দৈনন্দিন কার্য যেমন করেন করবেন, তবে শহর ছাড়তে পারবেন না। কেউই আমাদের সন্দেহের বাইরে না। মিসেস মারিয়া, মিস আফরাকে থানায় এসে দেখা করতে বলবেন দুপুরের আগে। সন্দেহের তালিকায় সেই প্রথম। আটকে ওঠে মনিরা। আফরা মেয়েটা উদ্ভট প্রকৃতির, তবে খুন করতে পারে না। অমন মেয়ের হাতে রিভলভার মানায়। চট করে বলে, সন্দেহের তালিকায় প্রথম মানে? মাথা খারাপ আপনার? একজন মেয়ে হয়ে কাউকে গুলি করে মারা সম্ভব? টাকার কাছে যেমন সত্যকে মিথ্যে, মিথ্যেকে সত্য প্রমাণ করা সম্ভব, রক্তে মাংসে গড়া চতুর মস্তিষ্কের অধিকারী মানুষের পক্ষেও কোনো কিছু অসম্ভব নয়। আসামি তো আর যেচে এসে বলবে না আমি খুন করেছি, আমাদের সাথে কোঅপারেট করুন। গাড়িতে উঠে বসে নোমান। হাত দিয়ে কপাল চেপে ধরে। মিলছে না ব্যাপারটা। আশরাফুদ্দিনের ফোনের কল লিস্ট চেক করে পাওয়া লাস্ট কল কোথায় থেকে করা হয়েছে ট্র্যাক করা হয়েছে। এখন সেখানেই যাবে। হয়তো সব খোলাসা হবে, না হয়তো এই কেসও ঘুরতে থাকবে রহস্যের জালে। কপালে বাম হাত রেখে ঘুমিয়ে আছে আফরা। এখনও সে হসপিটালে। আজ কেন জানি খুব বেশি ঘুম পাচ্ছে। সকাল 10টা পেরিয়ে কয়েক মিনিট চলে গেছে। এখন পর্যন্ত ঘুমিয়ে আছে সে। মধ্যে অবশ্য একবার জেগে গিয়েছিল। নার্সের হাতে সুপের রূপ অখাদ্য দেখে চোখ বুঝে নিয়েছে সে। তার কি কোনো গুরুতর অপারেশন হয়েছে? হয়নি তো। তাহলে সে কেন ওইসব গরম পানি খাবে? এর থেকে বাড়ি গিয়ে গরম গরম ভাত খাবে, শান্তি। নার্সটি অনেকবার ডেকে চলে গিয়েছে। চোখ বুঝে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছে। এখনও মেয়েটা ঘুমেই বিভোর। ফট করে দরজা খুলে আদিল ঢোকে। রাতের পরা পোশাকে গায়ে শোভা পাচ্ছে। হয়তো সারা রাত এখানেই ছিল। আফরাকে এখনও ঘুমিয়ে থাকতে দেখে আদিল ফিচেন হাসে। কোনো রকম সময় ব্যয় না করেই পানির গ্লাস হাতে তুলে নেয়। এক পলক আফরাকে দেখে পুরো গ্লাস পানি মুখের ওপর ঢেলে দেয়। তড়িৎ গতিতে ওঠার চেষ্টা করে আফরা। রুমে কারো উপস্থিতি টের পেয়েই তো তার ঘুমটা হালকা হয়ে গিয়েছিল। ডান হাতে ব্যথা পায়, তবে প্রকাশ করে না। চোখ রাঙিয়ে আদিলের দিকে তাকাতেই দৃষ্টি শান্ত হয় তার। লোকটা সারা রাত এখানেই ছিল। ভালোভাবে উঠে বসতে বসতে বলল, ভালো টালো বেশি ফেলেছেন নাকি? আদিলের ভ্রু কুঁচকে আসে। মেয়েটা গুলি খেয়ে ভুলভাল বকছে কেন? চাপা সুরে বলল, অ্যাসাইলামে ভর্তি করতে হবে? মাথায় যত বড় গুরুতর সমস্যা জানতাম না। অপমানিত হয় আফরা। থমথমে মুখ নিয়ে কিছুক্ষণ চুপ থেকে হুট করে বলল, আপনি ডক্টর হলে আমি যে কোনো রোগীই হতে পারবো, আপনার কাছাকাছি থাকতে। প্রসঙ্গ পাল্টিয়ে আদিল বলল, আপনি খান বা না খান আমার কোনো চাই আসে না, তবে আপনাকে শাস্তি দেওয়ার জন্য হলে ওষুধ খেয়ে সুস্থ হতে হবে। এর জন্য আগে খাওয়াটা প্রয়োজন, বুঝতে পেরেছেন? আপনি সাইকো লাভার হয়ে গেলেন নাকি? ব্যথা আমি দিব, আবার আদর করে আমি সুস্থ করব, এরকম টাইপের? আদিল শান্ত চোখে আফরার দিকে তাকায়। এগিয়ে আসে বেডের দিকে। ঠোঁটের ভাঁজে চতুর হাসি। মুখশ্রীটা আফরার মুখোমুখি এনে হেয়ালি করেই বলল, আদর করে
কাছাকাছি এসেছিলাম নাকি? আসবো কাছে? খানিক ভরকায় আফরা। আদিলের গরম নিঃশ্বাস তার চোখে মুখে বাড়ি খাচ্ছে, দুজনেই দুজনের দিকে তাকিয়ে। তবে কোনো অনুভূতি নেই, না কোনো আকর্ষণ। দুজনের চোখেই অদ্ভুত এক নেশা, যে নেশা হয়তো এক অপরের রক্ত দেখেই বিরাট রূপ নেবে। আফরা নিজের মুখটা আরেকটু উঁচু করেই বলল, আমি তো চাই, কাছে আসুন না, করুন না আদর। পট করে দাঁড়িয়ে যায় আদিল, জোরে নিঃশ্বাস নিয়ে হনহন করে বেরিয়ে যায় কেবিন থেকে। আফরা হেসে দিয়ে উঠে দাঁড়ায়। ফ্রেশ হওয়া প্রয়োজন, বাড়ি ফিরতে হবে। মীরাটা কোথায় কে জানে। অস্থির চিত্তে পায়চারি করছে মনিরা, কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখে মুখে দুশ্চিন্তা আর অগাধ ভয়। যতবার আফরার নাম্বারে ফোন দিচ্ছে ততবারই মেয়েলি কণ্ঠের একই বুলি তাকে শুনতে হচ্ছে। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পর আবারও চেষ্টা করুন। মেয়েটা কোথায় আছে কে জানে, কোনো বিপদ হলো না তো। মনিরার ভয় যেন একটু একটু করে বাড়তে থাকে, গলা শুকিয়ে আসে, বাম পাশটা কেমন ব্যথা করে। অল্প সময়ে মেয়েটা পরিবারের একজন হয়ে গেছে, তার জন্য যদি বিপদে পড়ে সে কি নিজেকে ক্ষমা করতে পারবে? বিছানায় বসে মিহি মায়ের গতিবিধি লক্ষ্য করছে। হুটহাট কেঁপে ওঠায় ভয় পেয়ে যায়। মনিরার হাত ধরে বিছানায় বসিয়ে দেয়। ছোট্ট হাত দিয়ে কপালের ঘামগুলো মুছে দিতে যেতে মনিরা বাধা দেয়। গন্ধ, তবে মিহি শোনে না। মায়ের শরীরের ঘামের গন্ধ করবে বলে কি সে ধরবে না? তা হয়। যত্ন নিয়ে মুছিয়ে দিয়ে পানির গ্লাস এগিয়ে দেয়। বিজ্ঞদের মতো বলে ওঠে, টেনশন করো না আম্মু, ম্যামের কিছুই হবে না, ম্যাম অনেক স্ট্রং। চিন্তার মাঝেও হেসে ওঠে মনিরা, মেয়েকে জড়িয়ে নিয়ে বলে ওঠে, তাই যেন হয় রে মা। তবে আমি এখন বাইরে যাব, তুমি দাদুর কাছে থাকতে পারবে না? মেয়ে বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে দাদুর কাছে চলে যায়। মনিরা পরনের শাড়িটা পাল্টে রঙিন একটা থ্রিপিস পরে তৈরি হয়ে নেয়। তার জীবনে সকল রং ফিরে এসেছে। সে কেন রঙহীন পোশাক পরবে? সমাজের ভয়ে? সমাজের ভয় সে করে নাকি? বাড়িতে এখনও কয়েকজন মানুষ উপস্থিত, সবার সামনে যেতে মনিরার একটু অস্বস্তি হয়। কিছু করার নেই, সেকেন্ডে কোনো রাস্তা খোলা নেই। ইতস্তত ভাব নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই বয়স্ক কজন যেন ভূত দেখার মতো চমকে ওঠেন। একে তো এমন সময় বাইরে যাচ্ছে, তার উপর বিধবা একজন মেয়ে হয়ে রঙিন জামা পরেছে। একজন তো বলেই বসেন, হায় আল্লাহ, এটা কি পরেছো বৌমা? তোমার জামাই না মরছে? তারপরও তুমি এমন রঙের জামা পরেছো কেন? আমাদের দেখো নাই? আমরা তো অমন পরতাম না। মনিরা এই ভয়টাই পাচ্ছিল। জবাব দিলেও বেয়াদবি, না দিলেও বেয়াদবি। তাকে খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বের হতে হবে। কিছুটা বিরস মুখেই বলল, কি করব চাচি, আপনার ভাতিজাই তো এমন চেয়েছে, আমাকে ভালো দেখতে চেয়েছে, সবসময় আনন্দে রাখতে চেয়েছে। কতবার যে বলেছে মনি, আমার কিছু হয়ে গেলে আর সবার মতো সাদা ধূসর রঙের রঙহীন পোশাক পরবে না। আমার বউকে আমি সবসময় রঙিনভাবে দেখতে চাই। জীবিত থাকতে তো সব কথাই অক্ষরে অক্ষরে পালন করেছি চাচি, মৃত্যু বলে তার কথা মানবো না? আমার যে পাপ হবে। মনে মনে হাসে মনিরা। জীবনের মোড়ে মোড়ে ধাক্কা খেয়ে আজ সে দারুণ অভিনেত্রী হয়ে গেছে। অনায়াসেই কত মিথ্যা বলে দিল। বয়স্কদের মন নরম হয়, মেয়েটার প্রতি অগাধ সহানুভূতি টের পান তারা। আরেকজন মনিরার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দেন, সান্ত্বনার সুরে বললেন, মন খারাপ করিস না মা, তোর মুখে হাসি দেখলে ছেলেটার আত্মা শান্তি পাইব। তোর মতো বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কোথায় যাচ্ছিস মা? মন ভালো হবে। মনিরা বিষণ্ণ হেসে হাঁটা ধরে। সত্যি ভাগ্যের ব্যাপার তার মতো বউ পাওয়া, নাহলে এত এত অন্যায়ের পরও এত বছর সংসার করেছে। গেট পেরিয়ে বাইরে বেরোতে কনস্টেবল আজাদ আলীর মুখোমুখি হয় সে। আজাদ আলী বাঁকা চোখে মনিরাকে পর্যবেক্ষণ করে বললেন, কোথায় যাচ্ছেন ম্যাডাম? শহর ছাড়ছি না, কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, আবার নিজের বাড়িতে ফিরে আসব। আপনারা অপরাধীদের নিয়ে ভাবুন, কাজে দিবে। আপনাদের যে অফিসার কাজেই পালাননি, দেখেন কেস সলভ করতে পারেন কিনা। কথাটা বলেই মনিরা রিক্সা দেখে উঠে বসে। আজাদ আলী মুখ হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে রিক্সার দিকে। কি মেরে বাবা, একটা প্রশ্নের পেছনে কতগুলো কথা শুনিয়ে চলে গেল। বাকি দুই কনস্টেবল আজাদ আলীর এক্সপ্রেশন দেখে হেসে ওঠে, চোখ রাঙিয়ে তাকাতে কেমন চুপ হয়ে যায়, যেন লোকটাকে প্রচুর ভয় পায় তারা। মিসেস নুরি ঘুম থেকে উঠেছে সবে। আজ একটু দেরিতেই উঠেছে, বেলা এখন 11টার কাটায়।
অনল মাহমুদ বাড়ি ফেরেননি। চাপা শ্বাস ফেলে ঘুম ঘুম চোখ নিয়ে ফ্রেশ হতে চলে যান তিনি। ফ্রেশ হয়ে বাইরে বের হন। খিদে পেয়েছে, তবে সিঁড়ি পেয়ে নিচে নামার আগেই থেমে যান তিনি। থরথর করে কেঁপে ওঠেন। নিঃশ্বাসের গতি কেমন ঘন হয়ে আসে। হাঁপানি রোগীর মতো হাঁপাতে হাঁপাতে নিচে নামেন তিনি। চেঁচিয়ে বলে ওঠেন, আসমানি। হাতে থাকা ভাতের লোকমা পড়ে যায় নিচে। আতঙ্ক ঘিরে ধরে আসমানিকে। চমকিত দৃষ্টিতে মিসেস নুরির দিকে তাকাতেই ভয়ে গলা শুকিয়ে আসে তার। সকাল সকাল সাহস করে অনেককে ঘর থেকে বাইরে নিয়ে এসেছিল। নিজের হাতে রান্না করেছে, যত্ন করে খাইয়ে দিচ্ছিল তাকে। কয়েক লোকমা মাত্র খেয়েছে ছেলেটা। এর মধ্যেই মিসেস নুরির আগমনে দুজনেই আটকে ওঠে। অনেক ভয় পেয়ে আসমানির পেছনে লুকিয়ে পড়তেই মিসেস নুরির রাগ যেন বেড়ে যায়। তেড়ে এসে বলতে থাকেন, তোর সাহস কি করে হলো এমন একটা কাজ করার? তোকে যে উপরে যেতে বারণ করেছে, এত বড় স্পর্ধা, আজকে তোকে মেরেই ফেলবো। ঠাস করে থাপ্পড় বসিয়ে দেন আসমানির বাম গালে। একবার নয়, পরপর 4টে থাপ্পড় মেরে ক্ষান্ত হন না মিসেস নুরি। আসমানি ভয় ব্যথায় শব্দ করে কেঁদে ওঠে। ডাইনিং টেবিলের এক কোণায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে অনেক। দেখে মনে হচ্ছে সেও কেঁদে দেবে। মিসেস নুরি আসমানির চুল হাত মুঠো করে ধরতেই আসমানি শক্ত হয়ে যায়। নিজেকে প্রোটেক্ট করতে মিসেস নুরির কাঁধ থেকে ধাক্কা দিতেই পড়ে যান তিনি। রাগ যেন তরতর করে বেড়ে যায়। টেবিলের ওপর থাকা কাচের গ্লাস হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারে আসমানির দিকে। ডান পাশের কপালে লেগে ভেঙে যায় গ্লাস। নিচে বসে পড়ে আসমানি। মিসেস নুরি যেন একটা ঘুরে আছেন। ঠিক ভুল বিচার করতে ভুলে গেছেন তিনি। গ্লাসের এক টুকরো হাতে তুলে নিয়ে আসমানির গলায় ধরে বলে ওঠেন, তোর কোনো যোগ্যতা আছে মিসেস নুরির সাথে কথা বলার? আবার ধাক্কা মারিস? বুকের পাটা কত বড়, আজ দেখব। সামান্য কাজের মেয়ে হয়ে আমাকে স্পর্শ করার সাহস হয় কি করে? হয়তো কাঁচের টুকরো আসমানির গলা ভেদ করে ভেতরে ঢুকেই যেত যদি না নাদিয়া এসে হাতটা ধরত। ঘুম থেকে উঠে নিজের ঘরে চলে গিয়েছিল। সাউন্ড বক্সে গান বাজিয়ে এক্সারসাইজ করছিল সে। আসমানিকে জুস দিতে বলেছিল। অনেকটা সময় চলে যেতেও যখন দেখলো আসমানি আসছে না, তখন নিজেই ডাকতে আসছিল। চিৎকার শুনেই দৌড়ে আসে সে। এমন কিছু দেখবে হয়তো আশা করেনি। একটানে মিসেস নুরিকে আসমানির থেকে আলাদা করে চেঁচিয়ে বলল, কি করতে যাচ্ছিলে? মাথা খারাপ হয়ে গেছে? মিসেস নুরির আগে ফুঁসতে থাকেন। কথা বলতে গেলেও যেন ভালো কথা বের হতে চায় না। কিছুক্ষণ যেতেই রাগে চিৎকার করে বললেন, কি হয়েছে দেখতে পাচ্ছ না? ওর সাহস কি করে হলো অনেককে নিচে নামানোর? ও জানলই কি করে? কে ও? এসব তোমার প্ল্যান নয় তো? অনল জানতে পারলে কি হবে জানো না তুমি? নাদিয়া চট করে পেছনে তাকায়। গুটিয়ে থাকা অনেককে দেখে অবাক হয়। এক পলক আসমানিকে দেখে এগিয়ে যায় ভাইয়ের দিকে। ভয় সিটিয়ে যায় অনেক। হাত ধরতেই বারবার ছাড়িয়ে নেয়। অস্পষ্ট সুরে নাদিয়া বলে, ছোট ভাইয়া। শান্ত হয়ে যায় অনেক। অবাক চোখে তাকায় নাদিয়া ছলছল চোখের দিকে। নাদিয়া কিছু বলে না, ঘন ঘন চোখের পলক ফেলে, কান্নাটা লুকিয়ে নেয়। তার কান্না করে মানায় না। হাত ছাড়িয়ে নিয়ে আসমানির দিকে তাকাতেই দেখতে পায় কপাল ফুলে গেছে অনেকটুকু। আসমানি এক পলক নাদিয়ার দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, আমরা মানুষের বাড়ি কাম করে দুমুঠা ভাত খাই, আপনারা তো মানুষের রক্ত চুইসা খান। আমরা কি আর আপনাদের মতো হইতে পারমু? দৌড়ে বাইরে চলে যায় সে। নাদিয়া কিছুই বলে না, নিজের ঘরে চলে যায়। দোষটা যে আসমানির। সে কেন এমন সাহস করলো? কিছু কিছু বিষয়ে আবেগ, ভালোবাসা, মায়া দেখানো পাপ। রিক্সা থামে নিরিবিলি জায়গায়। মনিরা চারপাশ নজর বুলিয়ে দেখে। অদূরের ওই বাড়িটা দেখে হাসি ফোটে। রিক্সা ভাড়া মিটিয়ে নেমে পড়ে সে। এত নিরিবিলি জায়গায় মেয়েটা থাকে কি করে, মনিরা তাই ভাবছে। তাও আবার একা। ভয় করে না। ভাবতে ভাবতেই মনিরা বাড়ির সামনে এসে দাঁড়ায়। গেট এখনো খোলা। এগিয়ে যায়। ভেতরে যেতেই চোখে পড়ে এক মেয়ে দরজায় বসে আছে। মনিরার আশেপাশে আবার তাকায়। ভুল বাড়িতে চলে আসলো নাকি? নিশ্চিত হতেই বলে ওঠে, এটা আপনার বাড়ি না? কিছুটা চমকায় মীরা। মুখ তুলে মনিরাকে দেখে অবাক হয়। স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, জি, আপনি এখানে? তুমি আমাকে চেনো? মনিরার প্রশ্নে মীরা মুচকি হাসে। চিনবে না? বলল, অবশ্যই। তা বলে না কেন এসেছেন? আপনাকে ডাকো, ওর ফোন বন্ধ কেন? ওদিকে যে বিপদ। অফিসার নোমান আমার শ্বশুরের খুনের জন্য আফরাকে সন্দেহ করছে। দুপুরের আগে থানায় না গেলে হয়তো ধরে নিয়ে যাবে। চিন্তিত সুরের কথা শুনে মীরার চমকানোর কথা থাকলেও সেরকম ভাব প্রকাশ পায় না। দরজা থেকে উঠে দাঁড়িয়ে মনিরাকে
বসার জন্য একটা টুল এগিয়ে দেয়। ভাবলেশ কণ্ঠে বলে, আফরা একটু বাইরে গেছে, আসলে পাঠিয়ে দেবো। ওর ফোনে চার্জ নেই, তাই বন্ধ। মনিরার কেমন যেন বিশ্বাস হয় না, লুকোনো একটা ভাব। সন্দেহী কণ্ঠে বলে ওঠে, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ? আপনি ঠিক আছে? একদম ঠিক আছে, আপনি বাড়ি যান, ও আসলেই পাঠিয়ে দেবো। আমি একটু বাইরে যাবো তো, টিউশন আছে, তাই বলছিলাম। মনিরা চট করে বুঝে নেয় এই মেয়ে তাকে এড়িয়ে চলতে চাইছে, তাই আর প্রশ্ন না করে বেরিয়ে যায় বাড়ি থেকে। ঠিক আছে, যেহেতু এত প্রশ্ন করে কি হবে। মনিরা যেতেই মীরা কেমন নিশ্চুপ হয়ে যায়। কঠিন নীরব শান্ত চোখটাও যেন চিৎকার করে ওঠে, গড়িয়ে পড়ে জল অবলীলায়। তাকে দেখে আদিল আফরাকে নিয়ে চলে গিয়েছিল। চিৎকার করে ডেকে গাড়ির পেছনে দৌড়েও লাভ হয়নি। নিষ্ঠুর মানুষটার একটুর জন্য মন লাগেনি। শুধুমাত্র একটা থাপ্পড়ের শাস্তি তাকে 11-12 ঘন্টা ধরে পেতে হচ্ছে। তবে সে কি এত সহজে ছেড়ে দেবে? যে তাকে আঘাত করে তার কষ্টের কারণ সে না হওয়া পর্যন্ত শান্তিতে সে ঘুমাতে পারে না। কঠোর কণ্ঠে বিড়বিড় করে বলে ওঠে, আপনাকে পস্তাতে হবে, খুব করে পস্তাতে হবে। আমার চোখ দিয়ে যত ফোঁটা জল গড়িয়ে পড়েছে, আপনার বুক থেকে আমি তত ফোঁটা রক্তের আত্মচিৎকারের দগ্ধতা লাল লাল সেই গভীর চোখে তাকিয়ে উপভোগ করব। তখন আপনি বুঝবেন, সবাই কষ্ট ভোগ করার জন্য নয়, কেউ কেউ কষ্ট ফিরিয়ে দেওয়ার জন্য জন্ম নেয়। আপনার বুক ঝাঁঝরা করে আমি সেই বুকেরই মর্মান্তিক স্পন্দন কান পেতে শ্রবণ করব। আপনি পড়বেন, দগ্ধ হবেন, তবে আমাকে না বলার শক্তিটুকু আপনার থাকবে না, শপথ করছি। কথাটা শেষ করেই মীরা শক্ত হাতেই চোখ মুছে ঘর থেকে ফোন নিয়ে এসেই কাউকে ফোন দেয়। সাথে সাথে রিসিভ হয়। কর্কশ কণ্ঠে বলে ওঠে, অপর পাশের মানুষটা বিষণ্ণ হাসে। কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি বলেছিলাম আমার উপর বিষয়টা ছেড়ে দাও, আগ বাড়িয়ে মাতব্বরি করেছ কেন? আমার আফরার যদি কিছু হয়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। কেউ কি নিজের প্রাণভোমরার এক চিলতে পরিমাণ আঘাত সহ্য করে? আমি করব কি করে? আমি তো ভালোবাসিনি, তবুও কেন নিঃশ্বাস নিতে কষ্ট হয়? প্রাণভোমরার যে দেহতে শান্তি মেলে না, সে তো দেশ বিদেশে ঘুরে বেড়ায়। ছটফট করি, জ্বলি, পুরি, নিঃশেষ হয়ে যাই। প্রাণভোমরা বড্ড চঞ্চল। অপরাহ্ন দিগন্তে সূর্যের আজ খোলামেলা পদার্পণ। কি জ্বালাময়ী তার রূপের সুধা, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে গোটা পৃথিবীকে। অগ্নিরূপের তাণ্ডবে স্ফুলিঙ্গ উড়িয়ে দেবে অল্প অল্প করে। যখন স্ফুলিঙ্গের ক্রমান্বয়ে বেড়ে যাবে, ধরণী অতিষ্ঠ হবে, ওষ্ঠাঘাত হবে মানব জীবন। সূর্যটাও তখন মায়াময়ী রূপ ধারণ করে, পশ্চিমে অগ্রসর হয়, ডুবে যায় দিগন্তের অন্তরালে। কিন্তু জমিনে দাঁড়িয়ে থাকা রক্তে মাংসে গড়া সূর্যটার যে মায়া নেই, দিগন্তে ঝুলে থাকা সূর্যের মতো সে ডোবে না। রাতের আধারে আরও প্রকট হয়ে ওঠে। আগুনে আগুনে সংঘর্ষ হলে পোড়ে কারা? আগুন তো পোড়ায়। আফরা মীরা দাঁড়িয়ে আছে মুখোমুখি। দুজনার চোখেই রক্তিম, চোখে মুখে কঠোরতা। একে অপরকে কথার বেড়াজালে আটকে দিতে উদ্যত। ব্যান্ডেজের আড়ালে লুকিয়ে রাখা ক্ষতের দিকে ইশারা করে মীরা কর্কশ কণ্ঠে বলে উঠল, তোকে আমি একবার বলেছি তুই আর পা বাড়াবি না, মানে না। আমার কথা শুনে তোর মজা মনে হচ্ছে? বাকিটা আমি দেখে নেব। প্রত্যুত্তরে আফরাও কর্কশ কণ্ঠে বলল, তুই হয়তো ভুলে গেছিস, এর থেকেও 4 গুণ ক্ষত নিয়ে আমি হেসেছি, দৌড়েছি। আমাকে তোর দুর্বল মনে হয়? মীরা চোখ বুজে শ্বাস নেয়। মেয়েটাকে কি করে বোঝাবে তার ভেতর পুড়াচ্ছে এমন পরিণতি সে দেখতে পাচ্ছে না। শান্ত সুরে বলল, তোর কি আমার উপর ভরসা নেই, বিশ্বাস নেই? মীরার শান্ত সুর কর্ণকুহরে পৌঁছাতেই আফরাও শান্ত হয়। টুলের ওপর বসে ভাবলেশ ভাবে বলল, কিছুদিন আগে তুই বিশ্বাস করতে না করেছিলি, তাই বাধ্য হয়ে করিনি। কণ্ঠে রসিকতা। খেপে ওঠে মীরা। আফরা মীরার দিকে তাকিয়ে হেসে উঠল, আবারও বলল, আমি নিজেকেই বিশ্বাস করি না, তোকে কি করে করব?
আমার কাজে আমি তোকে সাময়িকভাবে সাথে নিতে পারি, তবে যা আমার তা আমারই, তাই ছেড়ে দিতে পারি না তো। আমার কাজ আমি যেভাবে করব তুই পারবি? বাচ্চাদের মতো খামখেয়ালিপনা করে কি বোঝাতে চাচ্ছিস? টনক নড়ে মীরার, নিভে যায় সে। কোনো একদিন ঠিক এই কথাগুলোই সে আফরাকে বলেছিল। আজ মেয়েটা কেমন ফেরত দিচ্ছে তাকে। আফরা মীরার চুপ হয়ে যাওয়া দেখে মুচকি হাসে। বহুদিন পর পাল্টা জবাব দিতে পেরে ভালো লাগছে। মীরা কিছুক্ষণ থম মেরে থেকে আফরার পাশে বসলো, বলল, যেহেতু লক্ষ্য এক, প্ল্যান এক, বন্টন করতে সমস্যা কি? খুব ক্ষতি হবে না তো? আমি কখন বললাম ক্ষতি হবে? তবে তোমার ইমোশনাল ঘ্যানঘ্যানানিটা আমার পছন্দ নয়। সময় থাকতে শুধরে নাও, নাহলে না এক লাথি দিব আকাশে উড়ে যাবি। এবার মীরা হাসলো, কিচ্ছু বলল না। নীরবতায় কেটে গেল কয়েক মুহূর্ত। আফরা উঠে দাঁড়ালো, পরনের ওড়নাটা ঠিকঠাক করে বলে উঠল, 2টো বাজতে চললো, এবার একটু অফিসার নোমানকে দর্শন দিয়ে আসি। হাঁটতে শুরু করলো আফরা। মীরা অনিমেষ আফরার হাঁটার গতির দিকে তাকিয়ে রইল। মেয়েটার হাঁটতে কষ্ট হচ্ছে, হয়তো ঝাঁকুনি গলার ফলে কষ্টটা দ্বিগুণ হচ্ছে। তবু খানিক জিরিয়ে নিচ্ছে না। মীরার চোখ ভিজে আসতে চায়, এতে নিজেই বিরক্ত হয়। এমন ইমোশনাল সে হতে চায় না, তবে সে বারবার ব্যর্থ হয়। হাচমকা দাঁড়িয়ে গিয়ে আফরাকে উদ্দেশ্য করে বলে উঠল, আদিল মাহমুদকে ভালোবাসিস? চমকিত দৃষ্টিতে পেছনে তাকালো আফরা। মীরার চোখে শুধুই প্রশ্ন, নেই কোনো সন্দেহ। মিহি হাসে আফরা, মাথা কাত করে কিছুক্ষণ ভাবার অভিনয় করে বলে ওঠে, তেলে জোরে কখনো মিশ খায়, নাকি কচু পাতায় পানি আটকে থাকে? লবণ দিয়ে কখনো চিনির কাজ করা যায়? তাহলে ভাবছিস কি করে আফরা আদিলে মিশ খাবে, ভালোবাসার জালে আটকে থাকবে, তিক্ত কথার বদলে প্রেমের ভুলে মুখ থেকে নিঃসৃত হবে? ভাবনাটা একটু বেশি হয়ে গেল না? হেঁটে রাস্তায় দাঁড়ায় আফরা। মীরা হাসে, তৃপ্তির হাসি। আফরার উত্তরে সে খুশি হয়েছে ঢের বোঝা যাচ্ছে। কিছু একটা মনে হতে সেও তাড়াহুড়ো করে ঘরে চলে যায়। রেডি হয়ে বেরিয়ে পড়ে পরবর্তী গন্তব্যে। রিক্সা থামে পুলিশ স্টেশনে। ভাড়া মিটিয়ে আফরা নেমে পড়ে। এক পলক চারপাশ নজর ঘুরিয়ে হন হন করে ভেতরে ঢুকে পড়ে। কনস্টেবল আজাদ আলী এসেছিলেন নোমানের সাথে কথা বলতে। আফরাকে দেখে এগিয়ে আসেন তিনি, জিজ্ঞাসু কণ্ঠে বলেন, আপনি? আফরা তাকায়, চিনতে অসুবিধা হয় না। সরল কণ্ঠে জবাব দেয়, অফিসার নোমান আছে, আসতে বলেছিল। আজাদ আলী মাথা নাড়ান, দৃষ্টিতে কিছুটা সন্দেহ। বারবার তিনি আফরার হাতের দিকে তাকাচ্ছেন। ব্যাপারটা আফরা বুঝতে পেরেও চুপ থাকে। ভ্রু নাচিয়ে ইশারা করে। আজাদ আলী থতমত খেয়ে যান, দাঁত কেলিয়ে হেসে হাঁটা ধরেন। আফরা আরও কিছু বলে না, এদিক ওদিক দেখতে দেখতেই হাঁটতে থাকে। ব্যস্ততার সহিত ফাইলে চোখ বোঝাচ্ছিল নোমান। আতিকুর আর আশরাফুদ্দিনের কেস নিয়ে বিরাট ঝামেলা বেঁধে গেছে। ওপর থেকে বারবার নির্দেশ আসছে কেসটি তাড়াতাড়ি সমাধান করার, অথচ সে কোনো দিশাই খুঁজে পাচ্ছে না। দুটো ঘটনার মোটিভ এক কিনা সেটাই সেই পর্যন্ত ধরতে পারেনি। খুনি পর্যন্ত পৌঁছাবে কি করে? দরজায় নক পড়ে। ফাইলে দৃষ্টি রেখেই বলে, ইয়েস, কাম ইন। আফরা সরাসরি ভেতরে ঢুকেই চেয়ার টেনে বসে পড়ে। কিছুক্ষণ চুপ থেকেও যখন নোমানের সাড়া পাওয়া যায় না, তখন নিজে থেকেই দৃষ্টি আকর্ষণ করতে বলে ওঠে, আপনাদের থানায় তো দেখছি আতিথেয়তার বালাই নেই। এলাম 5 মিনিট হলো, এ পর্যন্ত চায়ের অফারটুকু পেলাম না, বড়ই হতাশাজনক। মেয়েলি ব্যঙ্গাত্মক কণ্ঠ শুনে কিছুটা চমকায় নোমান। সে ভেবেছিল কোনো কনস্টেবল এসেছে। ফট করে মাথা তুলে আফরাকে দেখেই ভ্রু কুচকায়। মেয়েটি থানায় কেন? ভুলভাল দেখছে নাকি? পরক্ষণেই মনে পড়ে সেই বলেছিল। হতাশ নিঃশ্বাস ফেলে দুটো কেসের চক্করে সে পাগল হয়ে যাবে। আফরার কথার জবাবে বলল, আপনি তো স্পেশাল, তাই শুধু চা দিয়ে আপনাকে অপমান করি কি করে বলুন মিস আফরা? নোমানের নজর পড়ে আফরার হাতের ওপরে। কপালে বড় সড়ো ভাঁজ পড়ে। তীক্ষ্ণ দৃষ্টি ফেলে হাতের ওপর সন্দেহী কণ্ঠে বলে, হাতে ব্যান্ডেজ কেন? চোট পেয়েছি বলেই ব্যান্ডেজ। মানুষ নিশ্চয়ই লোক দেখানোর জন্য ব্যান্ডেজ করে না। কী জন্য ডেকেছেন সে কথায় আসুন।